আমি আপনাকে মন থেকে বলতেছি, আপনি সেন্টেন্স শিখেন, সেন্টেন্স মনে রাখেন, সেন্টেন্স মানে ভাষাটা চর্চা করেন, আপনি শিখে যাবেন। মানে আপনার কাছে মানে এটা অনেকে উপস্থাপন করছে যে রুলস ছাড়া আসলে কিছু হয় না, এটা আপনাকে অনেকে বুঝাইছে ছোটোবেলা থেকে। তো আসলে অ্যাকচুয়ালি কথাটা সত্যি না। আপনি যখন সেন্টেন্স বেসড লার্নিংয়ের উপর নির্ভরশীল হবেন, তখন কিচ্ছু বাদবে না আপনার কাছে। ওকে, তো এখানে আমরা ওইভাবেই কাজটা করেছি যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল, অ্যা স্টুডেন্ট হু ইজ আইডিয়াল ইজ লাভড বাই অল, মানে আমরা জাস্ট অর্থ অনুসারে এটা মেলাই দিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একেবারে শেষ ক্লাসে চলে আসছি। ব্যাপারটা হলো, আমরা প্রথম ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা বেসিক চেঞ্জগুলো দেখেছিলাম এবং কতভাবে একটা সেন্টেন্স পরিবর্তন হতে পারে সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে বেশ কিছু সাজেশন দিয়ে দিব, যেগুলো কমপ্লিট করলে আপনার একেবারে সারা জীবনের মনে এই টপিকটা শেষ হয়ে যাবে। তো ওকে, তাহলে আমরা দেখেন চেষ্টা করি। আমরা আসলে যা যা পড়ছিলাম একবার একটু রিভিউ করতেছি। আমরা গতদিনে যা যা পড়ছিলাম একটু রিভিউ করতেছি। দেখেন, আমরা প্রথমত সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো দেখেছি। মানে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন ক্লজ, একটা অধীন ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই হচ্ছে স্বাধীন ক্লজ। এই হচ্ছে বৈশিষ্ট্য। আর আমি কিন্তু গত ক্লাসগুলোতে একেবারে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই দিছি। আমরা প্রথমে যে লিঙ্কার্সটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাজ সিন্স বিকজ। যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স বিকজ থাকে, তাহলে সিম্পলে আমরা বিকজ অফ অথবা ফর নিয়ে আসি, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করে দেই। কোন ভার্বের? অধীন ক্লজের ভার্বের, তাই না? এটা আমরা বলেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন, এটাকে আমরা কিভাবে করব? আমরা কিভাবে সিম্পল করব? এখানে আমরা লিখব বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি উইল শাইন, এরকম। অথবা ফর ওয়ার্কিং হার্ড হি উইল শাইন। আর এখানে আমরা কি করব? কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে লিঙ্কারটা মুছে দিয়ে দুইটা স্বাধীন ক্লজ বানাই ফেলব। তারপরে হলো আমরা শুধু অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব এখানে, তাই না? জাস্ট অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব, মানে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি উইল শাইন, শেষ। তবে একটা ব্যাপার বলেছিলাম যে অ্যান্ডের আগে এবং পরে যদি সাবজেক্ট এবং ভার্ব মিলে যায়, তাহলে আমরা এটা ইকুয়াল করে দিতে পারি, বা মানে পরেরটা না লিখলেও আমরা অর্থটা ভালো করেই বুঝাইতে পারি। সেজন্য এটা লেখার প্রয়োজন নাই, বরং লিখলেই আরও খারাপ দেখায়, বুঝছেন তো? আচ্ছা, আরেকটা বিষয় একটু শিখেছিলাম যে সাবজেক্ট যদি দুই ধরনের হয়, হ্যাঁ, মানে দুইটা ক্লজের সাবজেক্ট যদি দুই রকম হয়, তাহলে দুইটাই কিন্তু মেনশন করতে হয়। আপনি সিম্পল করার সময় দেখা যাচ্ছে যে দুইটা সাবজেক্টকেই মেনশন করবেন, তাছাড়া বাক্যটা মানে অর্থটা ঠিক হবে না। আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থ কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্য এবং গ্রামার। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা তারপরে দো অলদো পড়ছিলাম। দো অলদোর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরে অধীন ক্লজের ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। ঠিক আছে, এখানে যতগুলা কথা আসবে, যেগুলো ভার্বকে আমরা টান দিয়ে নিয়ে আসবো, সেগুলো হচ্ছে অধীন ক্লজের ভার্ব, বুঝছেন? আর কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে ওই একই কথা প্রত্যেকটা ক্ষেত্রে, যে দুইটা স্বাধীন ক্লজ আর মাঝখানে দেখা যাচ্ছে যে অ্যান্ড, বাট অথবা অর, বেশিরভাগ ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসবে, ইয়েট আসবে, অথবা অ্যান্ড সো আসবে, হ্যাঁ, অথবা অ্যান্ড দেন আসবে। আমরা এগুলো হচ্ছে অর্থ অনুসারে চেষ্টা করব। ঠিক আছে, আমরা কিন্তু গতদিনে এগুলো প্রত্যেকটা পরিবর্তন করে দেখাইছি। আপনি যেটা করবেন, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটাতে নিয়ে যাবেন বারবার। ঠিক আছে, তবে সব সময় যেটা সুবিধা হয় যে আপনি কম্পাউন্ড থাকুক বা কমপ্লেক্স থাকুক, আপনি হচ্ছে মানে কমপ্লেক্সে নিয়ে আসবেন। মানে কম্পাউন্ড থাকুক বা সিম্পলে থাকুক, আপনি সবসময় কমপ্লেক্সে নিয়ে আসবেন, তারপরে অন্যটা করার চেষ্টা করবেন। এতে করে আপনার কাছে সহজ লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট পড়েছিলাম মনে হয় সো দ্যাট, তাই না? এটা আমরা লাস্ট পড়েছিলাম। তো এটাও খুবই সহজ ছিল। আমরা হচ্ছে এখানকার প্রত্যেকটাই বিশ্লেষণ করেছিলাম সুন্দরভাবে। তো আমরা আজকে 4 নম্বরটা থেকে শুরু করব। দেখেন, আচ্ছা, এখানে
4 নম্বরটা হচ্ছে, বিষয়টা হলো আগে যদি রুলস দেখি তাহলে এটা কঠিন লাগতে পারে। মানে এখানে বাক্যটা কি দেওয়া আছে দেখেন, আই ফাউন্ড দ্য লিটল বয়, এরকম যদি থাকে, হ্যাঁ, আই ফাউন্ড দ্য লিটল বয়, তো আমরা এখানে ডিটারমিনার দেখতে পাচ্ছি দা, তারপরে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, তারপরে দেখতে পাচ্ছি নাউন। তো এই হচ্ছে স্ট্রাকচার লেখা আছে এরকম, মানে সাবজেক্ট ভার্ব ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ আই ফাউন্ড দ্য লিটল বয়, এরকম বাক্য থাকতে পারে। তো এরকম সিম্পল বাক্যকে আমরা কমপ্লেক্স কিভাবে করব? এই যে রুলসটা দেওয়া আছে এটা না দেখে একটু আমার মানে পরিবর্তনের ধরনটা একটু দেখেন। মানে আমি লিখব আই ফাউন্ড দ্য বয় হু ইজ লিটল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। মানে আমি কি করছি, অর্থ অনুসারে করছি। মানে আমি একটা ছোট বালককে কল দিয়েছিলাম, আমি একটা বালককে কল দিয়েছিলাম যে ছিল ছোট, মানে এটাকে আমি শুধু ইংরেজি আর বাংলা ট্রান্সলেট করে দিছি। যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু রুলস, দেখেন এই রুলসটা কাদের জন্য, যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য। মানে বিষয়টা হচ্ছে যে এরকম যদি থাকে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তাহলে আপনি যেটা করবেন সাবজেক্ট ভার্ব ডিটারমিনার তারপরে নাউনটা লিখবেন। মানে আই ফাউন্ড দ্য বয়, যেখানে কিন্তু সাবজেক্ট ভার্ব ডিটারমিনার নাউনটা কিন্তু লেখা হয়েছে, আর তারপরে একটা হু অথবা হুইচ নিয়ে আসবেন। ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, তারপরে বি ভার্ব নিয়ে আসবেন, তারপরে অ্যাডজেক্টিভ যেটা ছিল, হ্যাঁ এখানে যে অ্যাডজেক্টিভটা ছিল ওইটা বসাই দিবেন। মানে রুলসটাই কঠিন ভাই, বাক্যটাই সহজ, বুঝছেন তো? যে আই ফাউন্ড দ্য বয় হু ইজ লিটল, আই ফাউন্ড দ্য লিটল বয়, আর কমপ্লেক্সে আই ফাউন্ড দ্য বয় হু ইজ লিটল। মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে, কারণ আপনি দেখেন হু ইজ লিটল মানে যে কিনা ছোট, এটা অধীন ক্লজ, আর আই ফাউন্ড দ্য বয় এটা কিন্তু স্বাধীন ক্লজ। তো দুইটা ক্লজ চলে আসছে, আবার দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। এই যে আই একটা সাবজেক্ট, হু একটা সাবজেক্ট, তাহলে কিন্তু মানে আমাদের কমপ্লেক্স হয়ে গেছে, তাই না? এরপরে আমরা এই বাক্যটাকে কম্পাউন্ড কিভাবে করব দেখেন, আই ফাউন্ড দ্য বয়, আমি এখানে লিখে দিই আই ফাউন্ড দ্য বয় অ্যান্ড হি ওয়াজ লিটল, হি ওয়াজ লিটল, শেষ, কাহিনী শেষ। মানে একবার হচ্ছে দ্য বয়, আর পরের বার হচ্ছে হি, মানে প্রোনাউনটা ইউজ করছি আর কি, প্রথমটাতে নাউন পরেরটাতে প্রোনাউন। তো আই ফাউন্ড দ্য বয় অ্যান্ড হি ওয়াজ লিটল, শেষ। মানে আমরা আসলে কি দেখতেছি এখানে, স্বাধীন ক্লজ অ্যান্ড স্বাধীন ক্লজ, দুইটা স্বাধীন ক্লজ অর্থ অনুসারে মিলাই দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আপনারা এটা একটু করেন যে হি হ্যাজ হিউজ মানি, মানে খুবই সহজ কিন্তু আপনারা পারবেন। মানে হি হ্যাজ মানি, যেহেতু এখানে ডিটারমিনার নাই, শুধু অ্যাডজেক্টিভ আর নাউন আছে, সো আমাদের মানে শুধু অ্যাডজেক্টিভটা রাখলেই হবে শেষের জন্য, আর শুধু নাউনটা এখানে লিখলেই হবে। মানে পরিবর্তনটা কি হবে কমপ্লেক্সে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনি লেখেন। এখানে পরিবর্তনটা হবে হি হ্যাজ মানি হুইচ ইজ হিউজ, বুঝছেন তো? এখানে হি হ্যাজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা কিন্তু ইজ দিয়েছি, যে হি হ্যাজ মানি হুইচ ইজ হিউজ। আর এখানে কম্পাউন্ডটা কি হবে, হি হ্যাজ মানি অ্যান্ড ইট ইজ হিউজ। মানে এই ধরনের সেন্টেন্সগুলার কম্পাউন্ডটা খুব বেশি সুন্দর শোনায় না, বুঝছেন? তবুও আমি বলে দিলাম, আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা একটু লিখে নিন ভাই, মানে এটাতে সময় বেশি নষ্ট করতে চাচ্ছি না আমি, হ্যাঁ। এটা যেহেতু খুবই সিম্পল জিনিস, মুখে মুখে বললেই বুঝবেন, এটা লিখে অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন আমি যেটা মূলত বুঝাইতে চাচ্ছি, এই যে মাঝখানেরটা, এটা আপনারা আগে করেন, তারপরে আমি বুঝাই দিই, হ্যাঁ। আপনারা আগে পজ করে পরিবর্তনটা করেন। আই লাভ দ্য কান্ট্রি হুইচ ইজ বিউটিফুল, এটার সিম্পল কি হবে আর কম্পাউন্ডটা কি হবে, খুব সুন্দরভাবেই বুঝতে পারতেছেন যে এই যে এই ধরনের সেন্টেন্সকে বা এই ধরনের সেন্টেন্সকে এখানে কমপ্লেক্স করা হয়েছে। তো আমি যদি লিখি আই লাভ দ্য বিউটিফুল কান্ট্রি, তাহলে কিন্তু আমাদের সিম্পলটা হয়ে যাবে। আর এটাকে কম্পাউন্ড করা খুবই সহজ, হ্যাঁ। আই লাভ দ্য কান্ট্রি অ্যান্ড দিস ইজ বিউটিফুল বা ইট ইজ বিউটিফুল, যাই বলেন হয়ে যাবে, ওকে। তো
আপনি কিন্তু বেসিকটা ভালো বুঝলে যেভাবেই দেখ পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এটা একটু পরিবর্তন করেন তো দাদা, যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল। তো অ্যান আইডিয়াল স্টুডেন্ট আমরা যদি এভাবে বলি, এটা একটু অনেকের কঠিন হয়ে যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা আপনারা এইগুলো করেন, দ্য বয় ফোন্ড মি, আই লাভ বাংলাদেশ, এগুলো সবই করেন, আমি একটা একটা করে বলে দিই। আচ্ছা, এখানে আমি লিখব মানে অ্যান স্টুডেন্ট, আমি বাংলায় চিন্তা করব, বুঝছেন? আমি এটাকে হচ্ছে ইংরেজিতে রাখবই না। আমি যেহেতু এটার অর্থ করতে পারবো, প্রত্যেকেই পারবেন আপনারা, যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল, মানে একজন আদর্শ ছাত্র যাকে সবাই ভালোবাসে। ব্যাপারটা হলো এরকম, মানে সবার ভালোবাসা পায় একজন আদর্শ ছাত্র, যেটা সিম্পলে বলা হচ্ছে। তো আমি কমপ্লেক্সে বলবো যে একজন ছাত্র যে কিনা আইডিয়াল, তাকে সবাই ভালোবাসে। তো বাংলায় আগে চিন্তা করব, তাহলে আমি ইংরেজিটা করতে পারবো সহজেই, যে অ্যান স্টুডেন্ট, আচ্ছা এখানে অ্যান হবে না, আ হবে। আচ্ছা, তাহলে আ স্টুডেন্ট হু ইজ আইডিয়াল ইজ লাভড বাই অল, লাভড বাই অল, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট অর্থের সাথে সামঞ্জস্য করে এটা জাস্ট বসাই দিছি। এখন এটার জন্যও কিন্তু আমি নিয়ম লিখে দিতে পারতাম। মানে নিয়মটা কেমন হতো, আপনি নিজেও লিখতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, মানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এটা যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে বাক্যটা কেমন হবে, এটা আমি নিয়মে লিখতে পারতাম। কিন্তু দরকার নাই ভাই, আপনি জাস্ট একটা বাক্য মনে রাখেন, অর্থ মনে রাখেন, আর বাংলা বাক্য নিয়ে আপনি কমপ্লেক্স করার চেষ্টা করেন, জাস্ট অনুবাদটা করে দেন, শেষ। বুঝছেন তো? তাহলে আর আপনার কখনো প্যাচ লাগবে না। কিন্তু এগুলোর ছোট ছোট বিষয়ের জন্য যদি নিয়ম শিখতে যান, জীবনে শিখতে পারবেন না ভাই। আমি আপনাকে মন থেকে বলতেছি, আপনি সেন্টেন্স শিখেন, সেন্টেন্স মনে রাখেন, সেন্টেন্স মানে ভাষাটা চর্চা করেন, আপনি শিখে যাবেন। মানে আপনার কাছে, মানে এটা অনেকে উপস্থাপন করছে যে রুলস ছাড়া আসলে কিছু হয় না, এটা আপনাকে অনেকে বুঝাইছে ছোটোবেলা থেকে। তো আসলে অ্যাকচুয়ালি কথাটা সত্যি না। আপনি যখন সেন্টেন্স বেসড লার্নিংয়ের উপর নির্ভরশীল হবেন, তখন কিচ্ছু বাদবে না আপনার কাছে। ওকে, তো এখানে আমরা ওইভাবেই কাজটা করেছি, যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল, অ্যা স্টুডেন্ট হু ইজ আইডিয়াল ইজ লাভড বাই অল, মানে আমরা জাস্ট অর্থ অনুসারে এটা মেলাই দিছি। আর এই ধরনের সেন্টেন্স আসলে কম্পাউন্ড আপনি করবেন না, করা যাবে, বুঝছেন? মানে আপনি ইচ্ছা করলে করতে পারবেন, যে আ স্টুডেন্ট অথবা অ্যান আইডিয়াল স্টুডেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ লাভড বাই অল, মানে এই টাইপের বাক্য হবে, যেটা খুবই বাজে শোনাবে, বুঝছেন? দরকার নেই ওইটা করার, ঠিক আছে? তো এই ধরনের, এই জন্য আমি এখানে ক্রস দিয়ে রাখছি যে এই ধরনের বাক্যগুলোর কম্পাউন্ড হয় না, আর এবং পরীক্ষাতেও কোনো দিন করতে দিবে না। ইচ্ছা করলে কিন্তু করা যায়, আমি যেটা করলাম মুখে মুখে বললাম, দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন দ্য বয় ফোন্ড মি, হ্যাঁ, এই ধরনের বাক্য আপনি কিভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড করবেন বলেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এগুলো কিভাবে করবেন। দ্য বয় ফোন্ড মি, আচ্ছা, দিস ইজ দ্য বয় হু ফোন্ড মি, দিস ইজ দ্য বয় হু ফোন্ড মি, এটা হয়ে গেছে। মানে দিস ইজ দ্য বয় হু ফোন্ড মি, বুঝছেন? মানে এই হচ্ছে সেই বালক যে কিনা আমাকে কল দিয়েছিল বা ফোন করেছিল। আচ্ছা দেখেন, তারপরে একটা সেন্টেন্স লেখা আছে যে আই লাভ বাংলাদেশ, খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। চেঞ্জ করেন তো কমপ্লেক্স কম্পাউন্ডে। কম্পাউন্ড করার দরকার নেই, আপনি কমপ্লেক্স করলেই হবে। এই ধরনের সেন্টেন্স আসলে মানে কম্পাউন্ড ভালো অর্থ দেয় না, কখনোই আসবে না। এই যে আই লাভ বাংলাদেশ বা আই লাভ ইউ, মানে একই রকম, বুঝছেন? মানে এটা যদি কমপ্লেক্স করি, এটা তো সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ। তো এখানে বলবো যে এরকম, আই লাভ দ্য পারসন, কী হবে আপনারা পারবেন কিন্তু, আই লাভ দ্য পারসন দ্যাট ইজ ইউ,
বুঝছেন তো ব্যাপারটা? মানে এগুলা মানে এগুলো পুরো সেন্স থেকে, বুঝছেন? আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি, একই তো ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে আই লাভ বাংলাদেশ, এটা আপনারা করেন, আমি করে না দিই এটা, বুঝছেন তো? আমি এটা করে দিলে আপনি কিছুই করবেন না, বুঝছেন? আপনি করেন, আমি যে ওপরেরটা বলে দিলাম এটা দেখে আপনি সেন্স খাটায় একটু করেন। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি পরেরটাতে। তো এখন আমরা যেগুলো পড়লাম এগুলো কোনো বিষয় না, এগুলো আসলে খুবই সিম্পল, মানে 4 নম্বর যে নিয়মটা আমরা পড়লাম। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েনের যে ব্যবহারটা, এটা দিয়েও অনেক সময় আসে, ওয়েন বা হোয়াইল। যাই হোক, ওয়েন ডট ডট এইজ থাকলে, মানে বয়স যদি দেওয়া থাকে, যেমন ওয়েন হি ওয়াজ 16, মানে যখন সে 16 বছরের ছিল। হি মিট মি ফার্স্ট, আমার সাথে প্রথম সাক্ষাৎ করেছিল। তো এই যে বাক্যটা, আপনি নিয়মকানুন বাদ দেন, এমনিতে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, তারপরে নিয়মকানুন দেখি। মানে হি মিট মি ফার্স্ট, আমরা প্রথমে স্বাধীন বাক্যটা লিখি, হি মিট মি ফার্স্ট। হ্যাঁ, আমি যদি বলি হি মিট মি ফার্স্ট অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ 16। তো এখানে আমরা আসলে কি পরিবর্তন করলাম? আমরা প্রথমে স্বাধীন ক্লজটা নিয়ে আসছি, তাই না? সামনে নিয়ে আসছি, আর মাঝখানে শুধু একটা অ্যাট দ্য এজ অফ নিয়ে আসছি। কখন অ্যাট দ্য এজ অফ? যখন এইজটা দেওয়া থাকবে বাক্যের মধ্যে, মানে এখানে ওয়েন ডট ডট এইজ আছে না, যেহেতু দেওয়া আছে তাই আমরা এইভাবে পরিবর্তনটা করছি। এখন আপনি যদি এইজ, বয়স না পেয়ে জেনারেল যদি কোনো টাইম পান, টাইম মানে এই বাক্যটা, ওয়েন ইট ওয়াজ 1996 হি মিট মি ফার্স্ট, তো এটা আপনি করেন যে হি মিট মি ফার্স্ট, এখানে আপনি হচ্ছে ইন নিয়ে আসবেন, মানে সাল ইন্ডিকেট করতে গেলে ইন নিয়ে আসতে হয়, বুঝছেন? মানে হি মিট মি ফার্স্ট, এখানে তো আর অ্যাট দ্য এজ অফ না, এখানে ইন 1996, দ্যাটস ইট, হয়ে গেছে, এটার সিম্পল। আচ্ছা, এখানে আরেকটা দেখেন দেওয়া আছে, ওয়েন ডট ডট আদার্স, মানে অন্য কিছু যদি থাকে, যদি বয়স না থাকে, টাইম না থাকে, যদি অন্য কিছু থাকে, আদার্স যদি অন্য কিছু থাকে, তাহলে আমরা কি করব? তখন আমরা জাস্ট অ্যাট দ্য টাইম অফ লিখব। মানে বিষয়টা হলো ওয়েন হি রিডস বুক হি মেক্স আ নোট, এই বাক্যটাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? ওয়েন হি রিডস আ বুক, এটা আমরা পরে লিখবো, এটা আগে লিখবো যে হি মেক্স আ নোট অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক, বুঝছেন তো? মানে অ্যাট দ্য টাইম অফের পরে তো ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, অন্যান্য প্রিপোজিশন। তো আমরা এই ক্ষেত্রে এটা মেনটেন করব যে হি মেক্স আ নোট, দেখা যাচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক, বুঝছেন তো বিষয়টা? তাহলে এখানে ওয়েন ডট ডট আদার্স, অন্যান্য, মানে বয়স বা সময় কিন্তু এখানে আসে নাই, অন্যান্যগুলো আসছে। তো এগুলো আমরা হচ্ছে কম্পাউন্ড কিভাবে করব? খুবই সহজ, কম্পাউন্ড করা আসলে কোনো ব্যাপারই না, বুঝছেন তো? মানে স্বাধীন ক্লজ অ্যান্ড স্বাধীন ক্লজ দেখেন প্রত্যেকটাতে একই নিয়ম। মানে আপনি এই যে এই ওয়েনটা কেটে দেন, এই ওয়েনটা কেটে দেন, এই ওয়েনটা কেটে দেন, মানে হি ওয়াজ 16 অ্যান্ড হি মিট মি ফার্স্ট, হয়ে গেছে মিট মি আর কি, ওকে। আর এখানে আপনি কিন্তু দুইটা হি এর মধ্যে একটা হি স্কিপ করবেন, যে হি ওয়াজ 16 অ্যান্ড মিট মি ফার্স্ট। আচ্ছা, তারপরে হলো ইট ওয়াজ 1996 হি মিট মি ফার্স্ট, এখানে আমরা ওয়েনটা কেটে দিয়ে ইট ওয়াজ 1996 অ্যান্ড হি মিট মি ফার্স্ট। তারপরে হচ্ছে হি রিডস বুক অ্যান্ড হি মেক্স আ নোট, অথবা হি রিডস বুক অ্যান্ড মেক্স আ নোট, এইটা হলো ব্যাপার। তো আমরা এগুলো আসলে খুবই সহজ তাই লিখলাম না, আপনাকে শুধু জাস্ট বলে যাচ্ছি, আপনি খাতায় লিখে লিখে এগুলো প্র্যাকটিস করেন, ওকে, খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, দেখেন তারপরে হচ্ছে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো একটু ভালো করে বুঝাই। দেখেন এটার ব্যবহার কিন্তু অনেকেই জানেন না, হ্যাঁ। নো সোনার হ্যাড, ডট ডট একটা কি থাকে, দেন থাকে, তারপরে আরও একটা কিছু থাকে। এইটার অর্থ হচ্ছে তে না তেই, মানে নো সোনার হ্যাড, আমি যদি একটা বাক্য লিখি এখানে, নো সোনার হ্যাড দ্য থিফ
সিন দ্য পুলিশ, মানে চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই, এখানে সিন কেন, কারণ এখানে হেড আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বুঝেন, ভালো করে বুঝেন, এই যে নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ, তারপরে আমি লিখব দেন হি র্যান অ্যাওয়ে, মানে চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো, মানে র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালানো। হ্যাঁ, দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে মানে নো সোনার হেড ডট ডট দেন, এইটুকু হচ্ছে লিঙ্কার্স। আর এই যে লিঙ্কার্স অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে কানেক্ট করবে। দুইটা জায়গা আছে, এখানে হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, আর এই পাশে এই জায়গাতে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তো এই যে যেহেতু এইটা হলো লিঙ্কারযুক্ত, মানে লিঙ্কারের মধ্যে আছে লিঙ্কারযুক্ত বা লিঙ্কারভুক্ত, তাই না? এই লিঙ্কারটা নো সোনার হেড ডট ডট দেন লিঙ্কারটা ভুক্ত হচ্ছে এই ক্লজটা, তো এইটাই হয় অধীন ক্লজ, বুঝছেন? এটা হয় হচ্ছে অধীন ক্লজ। এই বিষয়টা আপনাকে ভালো করে চিন্তা করতে হবে। তো এখন আমরা যদি হচ্ছে এটাকে করতে চাই, সিম্পলে নিয়ে যাইতে চাই, এখানে আমি সিম্পলে নিয়ে যাচ্ছি সাপোজ, তো আমরা লিঙ্কারটা উঠাই দিব, তাই না? প্রত্যেকটা জায়গাতে আমরা লিঙ্কারটা উঠাই দিই, এই যে দেনটা আর নো সোনার হেডটা উঠাই দিলাম, তাহলে থাকে হচ্ছে দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটা থাকে না? এখন আমরা সাবজেক্টটা এইটা উঠাই দিব, মানে আমরা কিন্তু সাবজেক্ট উঠাই দেই, লিঙ্কার উঠাই দেই অধীন ক্লজ থেকে, তাই না? জি। এখন এই যে এটার ভার্বের সাথে আইএনজি যোগ করব, মানে সিং দ্য পুলিশ, মানে পুলিশকে দেখে, হ্যাঁ, হি র্যান অ্যাওয়ে না লিখে আমি যদি বলি দ্য থিফ র্যান অ্যাওয়ে, তাইলে সুন্দর হয়। কারণ সরাসরি আমরা কিন্তু একটা প্রোনাউন ইউজ করতে পারি না, হ্যাঁ, তবুও লিখলে কিন্তু হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, দ্য থিফ র্যান অ্যাওয়ে, এইটা হলো ব্যাপার। মানে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু দ্য পুলিশ কোনো সাবজেক্ট না, এখানে দ্য থিফ হচ্ছে সাবজেক্ট, র্যান অ্যাওয়ে এটা হলো ফাইনাইট ভার্ব, আর কোনো ফাইনাইট ভার্ব কিন্তু নাই, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, তাই না? জি। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এখন এটারে কম্পাউন্ড বানাবেন কিভাবে বলেন তো? এটারে কম্পাউন্ড বানানোর ব্যাপারটা হচ্ছে যে আমরা স্বাধীন ক্লজ দুইটা বের করব, তাহলে লিঙ্কারটাই যে নোশনার হেডটা আর দেনটা কেটে দিলেই তো দুইটা স্বাধীন ক্লজ পাওয়া যায়। মানে আমরা জানি দ্য থিফ সিন দ্য পুলিশ, এটা, আর মনে করেন এখানে আমি লিখলাম অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এই যে এটা লিখলাম, সাপোজ আমরা দুইটা স্বাধীন ক্লজ কিন্তু লিখে ফেললাম এবং অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, তবে এখানে একটা ব্যাপার আছে, আপনি এখানে কেন সিন রাখবেন বলেন তো? আগের বার না হেড ছিল জন্য আপনি সিন রাখছিলেন, তো এবার তো সিন রাখার কোনো প্রশ্ন আসে না, তো এটাকে এখন স করে দিতে হবে, তাই না? এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এইগুলো আমরা ভুল করে ফেলি, বুঝছেন? আমরা এইগুলা ভুল করে ফেলি, আমি কিন্তু ভুলটা লিখে তারপরে দেখাচ্ছি এই জন্য, ঠিক আছে? দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। অনেকে কিন্তু এভাবেও লেখে যে দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড ইমিডিয়েটলি হি র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু অনেকে লেখে, সমস্যা নাই, ওইটা আপনি যখন অনেক বেশি জানবেন তখন এগুলো আপনার কাছে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা এবার দেখেন এই জায়গাতে যাচ্ছি, খুব সহজ লাগবে। এখানে বলা হয়েছে দেখেন 8 নম্বরটা, নো সোনার হেড ডট ডট দেন অথবা বিফোর যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, মানে অধীন ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখন অধীন ক্লজ কোনটা? এই যে নো সোনার হেড ডট ডট দেন, এই ডট ডটের জায়গায় যেটা থাকবে, মানে এই যে এই বাক্যটা দেখেন, নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন, তাহলে এই যে নো সোনার হেড আর দেন এর মাঝখানে যে ক্লজটা, এটা হচ্ছে অধীন ক্লজ। আর হি র্যান অ্যাওয়ে এটা তো স্বাধীন, আমরা দেখেই বুঝতে পারতেছি, তাই না? যে সে দৌড়ে পালালো, এটা তো স্বাধীনই, তাই না? আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন যে এই যে ভার্বটা, কোথায় ভার্ব, এই যে ভার্ব, ভার্বের সাথে আইনজি করে দেন, সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, শেষ, কাহিনী খতম।
তো সিম্পল খুব সহজে করলাম, আর এইটা তো আরও সহজে করা সম্ভব, তাই না? আমরা শুধু দুইটা লিঙ্কার মুছে দিয়ে হ্যাঁ আরামসে এটা করতে পারবো। তো এটার ক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য, মানে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, আর স্কার্সলি হ্যাড, অ্যাজ সোন অ্যাজ, একই নিয়ম প্রযোজ্য। আপনি শুধু এগুলো পরিবর্তন করেন, আপনি দেখে দেখে জাস্ট পরিবর্তন করেন, একই রকম হবে, প্রত্যেকটা একই উত্তর হবে। এবং আমি এখানে একই বাক্য লিখে দিছি। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি সিম্পল করতেছেন, যেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, আপনি ওই একই রকম বাক্যই পাবেন। হ্যাঁ, মানে তিনটাই একই বাক্য হবে, এখানেও এখানেও। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষায় কিন্তু আপনাকে অ্যাজ সন অ্যাজ দিয়েও দিতে পারে, হার্ডলি হ্যাড দিয়েও দিতে পারে, নো সোনার হ্যাড দিয়েও দিতে পারে, যেটাই দিক সমস্যা নেই। ওকে, আপনি পারবেন। তো এইটা আপনি একটু ট্রাই করেন, যে নো সোনার হ্যাড, শি হার্ড দ্য নিউজ, দেন শি ফেইন্টেড। এটা আপনি দুইটা জায়গাতেই ট্রাই করেন। ওকে, এটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপর এরপর আমরা দেখেন, এই যে সো দ্যাট যদি থাকে, একটা কিন্তু পড়ছি সো ডট ডট দ্যাট, ওইটা আলাদা। হ্যাঁ, এইটা কিন্তু আলাদা ছিল, আর এই সো দ্যাট মানে হচ্ছে যাতে, এটা আবার আলাদা। মানে এখানে কোনো গ্যাপ নাই বা ডট ডট নাই। বিষয়টা হলো উই ইট সো দ্যাট উই ক্যান সারভাইভ, মানে আমরা খাই যাতে আমরা টিকে থাকতে পারি বা বেঁচে থাকতে পারি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে, একটু খেয়াল করেন, স্বাধীন ক্লজটা আগে লিখবেন। এই যে উই ইট, এটাই ভাই স্বাধীন, আমরা খাই, এটাই কিন্তু স্বাধীন। আর সো দ্যাট উই ক্যান সারভাইভ, যাতে আমরা বেঁচে থাকতে পারি, এই কথাটা পরিপূর্ণ না, বা এই কথাটার সাথে কিন্তু এই সো দ্যাট লিঙ্কারটা যুক্ত আছে। তো এটা আমরা জানি অধীন ক্লজ। তো আমরা প্রথমে লিখব উই ইট, খুবই সহজ, এটা খুবই সহজ। উই ইট, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম করে দিব, মানে টু প্লাস কোন ভার্বের বেস ফর্ম, অধীন ক্লজের ভার্বের বেস ফর্ম, টু প্লাস এখানে হচ্ছে উই ইট টু সারভাইভ, উই ইট টু সারভাইভ, শেষ। এটা কিন্তু সিম্পল হয়ে গেছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর টু সারভাইভ এটা তো নন ফাইনাইট ভার্ব, তাই না? জি, হয়ে গেছে। এখন এখন এইটা অনেকে ভেজাল করে, মানে এটার কম্পাউন্ড অনেকে ঝামেলায় পড়ে। তো এই ক্ষেত্রে আপনি একটু দেখেন, এখানে আগে দেখার দরকার নেই, আগে আপনি আমার কথা শুনেন। এখানে উই ইট সো দ্যাট আছে, সো দ্যাটটা বাদ দিব, তাহলে দুইটা স্বাধীন বাক্য পাচ্ছি না? জি, স্বাধীন বাক্য কিন্তু পেয়ে যাচ্ছি দুইটা। এখন বিষয়টা হলো, এই যে অধীন ক্লজ যেটা ছিল, হ্যাঁ, অধীন যেটা ছিল সেইটা প্রথমে নিব। কারণ অধীনটাকেই আমরা টেনে কিন্তু আগে আগে নিয়ে আসতেছি, বা অধীনকেই কিন্তু আমি পরিবর্তন করতেছি, তাই না? প্রত্যেকটা জায়গায় অধীন পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা লিখব উই ওয়ান্ট টু সারভাইভ, উই ওয়ান্ট টু সারভাইভ, মানে আমরা কিন্তু উই ক্যান সারভাইভ থেকে উই ওয়ান্ট টু সারভাইভ লিখছি, বুঝছেন? সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু হতে পারে, ওয়ান্টস টু হতে পারে, ওয়ান্টেড টু হতে পারে। মানে কখন ওয়ান্টস টু, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন ওয়ান্টস টু, আর পাস্ট টেন্স হলে ওয়ান্টেড টু। তো উই ওয়ান্ট টু সারভাইভ, আমরা কিন্তু কিচ্ছু পরিবর্তন করি নাই, উই ক্যান সারভাইভ থেকে উই ওয়ান্ট টু সারভাইভ লিখছি। তো এখানে ক্যান থেকে ওয়ান্ট টু লিখবো কখন, মানে কোনটার ক্ষেত্রে আমরা এটা লিখবো, আমরা অধীন ক্লজটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে লিখবো। তারপরে আমরা হচ্ছে এখানে অ্যান্ড লিখবো, হ্যাঁ, বা অ্যান্ড সো লিখবো। আমরা এখানে অ্যান্ড লিখি, অ্যান্ডটাই আপাতত লিখি, যেহেতু আমরা এতক্ষণ অ্যান্ড দিয়ে করতেছি। উই ওয়ান্ট টু সারভাইভ অ্যান্ড উই ইট, উই ইট। তবে এখানে সোটা দিলে সুন্দর হয়, বুঝছেন? মানে অর্থটা তখন হয় কি, আমরা বেঁচে থাকতে চাই বা টিকে থাকতে চাই, অ্যান্ড সো, এবং সেই কারণে উই ইট, আমরা খাবার খাই। তো এই হলো আপনার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইটা আপনি করেন, পরিবর্তন করেন। হি লার্নস ইংলিশ সো দ্যাট হি ক্যান গো টু লন্ডন। আচ্ছা, সিম্পলটা তো খুবই সহজ পারবেন, কম্পাউন্ডটা একটু ট্রাই করি, আসেন। ব্যাপারটা হচ্ছে যে, এখানে এই যে সো দ্যাট হি ক্যান গো টু লন্ডন, এখানকার সো দ্যাটটা আমরা বাদ দিব, এবং এই অধীন ক্লজটাকে আমরা টান দিয়ে নিয়ে আসবো এখানে, যে হি ক্যান বাদ দিয়ে আমরা লিখব হি ওয়ান্টস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
হি ওয়ান্টস টু গো টু লন্ডন, গো টু লন্ডন অ্যান্ড সো, এবং সেই কারণে হি লার্নস ইংলিশ, এবং সেই কারণে ইংরেজি শিখে। তাই না? আপনি পারবেন না? আমার কি এখানে পুরো লেখা দেওয়ার দরকার আছে? না, আপনি কিন্তু সুন্দরভাবে পারবেন। ওকে, আচ্ছা আরেকটা আসেন, আমরা আরেকটা একটু চেষ্টা করি। দেখেন এটার তো হচ্ছে এইটা করলাম না, তাই না? এইটা তো খুবই সহজ। আপনি বলেন কি হবে, আপনি নিজেই চিন্তা করেন। আমরা প্রথমে স্বাধীন বাক্যটা লিখি, হি লার্নস ইংলিশ, তারপরে টু লিখবো, ভার্বের বেস ফর্ম লিখবো। হ্যাঁ, তো হি লার্নস ইংলিশ টু গো টু লন্ডন, মানে আমরা এই যে ভার্বের সাথে মানে টু প্লাস ভার্বের বেস ফর্মের পরে ডট ডট দিছি, মানে কি বাকি অংশ থাকলে আমরা দিয়ে দিব। ওকে, জি। তাহলে এখানে কি হচ্ছে বাক্যটা, হি লার্নস ইংলিশ টু গো টু লন্ডন, তাহলেই সিম্পল হয়ে যাচ্ছে। এখন এটার আপনি কমপ্লেক্স করেন, কম্পাউন্ড করেন, চেষ্টা করেন। হি ফোনড মি টু ইনফর্ম মি দ্য নিউজ, তাহলে আমি এখানে বলবো হি ফোনড মি সো দ্যাট, অবশ্যই এখানে সো দ্যাট নিয়ে আসবো, এইটুকু নিয়ে আসার পরে হি ফোনড মি সো দ্যাট, হি ক্যান অথবা কুড নিয়ে আসতে হয়, বুঝছেন? মানে সো দ্যাটের পরে ক্যান অথবা কুড থাকে। তো আপনি বলেন তো এই সেন্টেন্সটা কিসে আছে? পাস্টে আছে। তো আপনি বলবেন সো দ্যাট হি কুড ইনফর্ম মি। হ্যাঁ, হি ফোনড মি সো দ্যাট হি কুড ইনফর্ম মি দ্য নিউজ। এটা কিন্তু পারবেন, আমি করেই দিলাম, মানে আমি আপনারে করতে দিয়ে নিজেই করে দিলাম। তো এটাও আপনি একটু ট্রাই করেন, এটা আর করে দিচ্ছি না, তবে বলে দিচ্ছি এখানে ওয়ান্টেড হবে, কারণ পাস্ট টেন্স। আচ্ছা, মানে এইটুকু বলে দেওয়া আর করে দেওয়া একই রকম, ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম 10 এবং 11। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে যদি এরকম বাক্য থাকে ইফ ইউ স্টাডি হার্ড, আমরা কিন্তু নিয়ম পরে পড়তেছি কারণ আমাদের কাছে বাক্য পড়ে সহজ লাগতেছে, তাই না? নিয়ম পরে দেখলেই হয়ে যাচ্ছে। তো ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট এ প্লাস, এখানে ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা পরিবর্তনটা কিভাবে করব সেটা বোঝাচ্ছি। দেখেন, ব্যাপারটা হলো মানে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট এ প্লাস, মানে যদি তুমি অনেক পড়াশোনা করো তুমি এ প্লাস পাবে। আর এখানে বাই স্টাডিং হার্ড মানে অনেক পড়াশোনার দ্বারা ইউ উইল গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে। আর এখানে বলতেছে স্টাডি হার্ড অ্যান্ড দেন ইউ উইল গেট এ প্লাস, মানে অনেক পড়াশোনা করো এবং তাহলেই ইউ উইল গেট এ প্লাস। খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু। এখন নিয়মটা কি আমরা বলি, দেখেন নিয়মটা হলো আপনি হচ্ছে মানে এখানে বাই প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করে দিবেন। এখন কোন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ভাইয়া? অধীন ক্লজের, প্রত্যেকটা ক্ষেত্রে তো তাই হচ্ছে, তাই না? তো ইফ থাকলে আমরা এখানে বাই নিয়ে আসবো, ইফ থাকলে বাই নিয়ে আসবো, তাহলে বাই স্টাডিং হার্ড আমরা এভাবে করছি, তারপরে স্বাধীন ক্লজটা জাস্ট লিখে দিছি, শেষ, কাহিনী শেষ। তবে এটা কিন্তু ছিল ইফযুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, আবার ইফযুক্ত কিন্তু নেগেটিভ বাক্যও থাকতে পারে, মানে ইফযুক্ত অ্যাফার্মেটিভ বাক্য থাকতে পারে, ইফযুক্ত নেগেটিভ বাক্যও থাকতে পারে। তো নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি করব সেটা পরে দেখি, আগে আপনি এইটা পরিবর্তন করেন। আপনি এইটাতে নিয়ে যান, তারপরে আমরা করে দিচ্ছি। তো এটা কি হবে ভাই, মুখে মুখে বলে দিচ্ছি, আপনি একটু মিলায় নেন আমারটার সাথে। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে আমি এখানে বলবো বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি। এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু সিম্পল হয়ে গেছে। এবার আসেন আমরা হচ্ছে এই ক্ষেত্রে কিভাবে নিয়মটা মেনটেন করব। আমরা এখানে করে দিই আর নিয়মটাও বিশ্লেষণ করি। বিষয়টা হলো আমরা ইফ তো বাদ দিব, তাহলে ইফ বাদ দিলে কি পাওয়া যায়? ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমি হচ্ছে পুরোটা লিখলাম না, ইউ মে বি হেলদি, ইউ মে বি হেলদি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে শোনেন, এখানে আপনি হচ্ছে অ্যান্ড দেন দিয়ে যুক্ত করবেন, এতক্ষণ অ্যান্ড দিছেন বাট দিছেন, এখানে অ্যান্ড দেন দিবেন, তাহলে অর্থটা সুন্দর লাগবে। বিষয়টা কেমন দেখেন, ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড দেন ইউ মে বি হেলদি। তবে এই যে ইউটা না, এই ইউটা বাদ যায়, এখানে নিয়মে তাই লেখা আছে যে ইউটা আপনি বাদ দিবেন।
মানে ইউটা বাদ দিলে ভার্ব প্লাস অবজেক্ট হয় না, সেটা ইম্পারেটিভ মোডে হয়। মানে এইখানে আপনার কম্পাউন্ড করতে গেলে প্রথম যে ক্লজটা, স্বাধীন ক্লজটা, সেটা ইম্পারেটিভে লিখতে হয়, তাহলে আপনার অর্থটা সঠিক হয় বা অর্থটা ঠিক থাকে। মানে বিষয়টা কেমন, টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড দেন, মানে ফিজিক্যাল এক্সারসাইজ তুমি করো, হ্যাঁ, অ্যান্ড দেন এবং তাহলে ইউ মে বি হেলদি। বুঝছেন তো ব্যাপারটা, খুবই সহজ। তাহলে আপনি একটা কাজ করেন, মানে এই দুইটা বাক্য দরকার হয় আপনি আবারও মানে কম্পাউন্ডে নিয়ে যান, নিজে নিজে একটু খাতায় লেখেন। মানে আপনার তাহলে কিন্তু আপনি দরকার হয় ভিডিওটা পজ করেন, করে আপনি হচ্ছে মানে এটা কম্পাউন্ড করার ট্রাই করেন। তারপরে আপনি এটা একটু নিজে থেকে এটাতে নিয়ে যান, এটাতে নিয়ে যান, তাহলে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে। তবে যদি কিছু অ্যাড করতে হয় তবে করা যাইতে পারে, এই ক্লুটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন শোনেন, ইফযুক্ত নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। এখানে আমরা বাই দিছি না, এই জায়গায় শুধু উইদাউট দিব, তাহলেই হয়ে যাবে। মানে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল। এখানে আপনি শুধু কি লিখবেন, আপনি নিজেই বলেন তো। বাই স্টাডিং লিখছেন না, এবার নট যুক্ত যেহেতু বা নেগেটিভ যেহেতু বা নেতিবাচক যেহেতু, তখন আপনি লিখবেন উইদাউট স্টাডিং হার্ড। স্টাডিং হার্ড, তারপরে স্বাধীন ক্লজটা জাস্ট লিখে দেন, ইউ উইল ফেইল। ইউ উইল ফেইল, শেষ, খতম। বুঝছেন তো? আচ্ছা, তাহলে খুবই সহজে আমরা এটা করছি। এইটা একটু জটিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এটা একটু বলি ভাইয়া। ওই একই কথা আপনার ইম্পারেটিভ মোডে করতে হবে, তবে এই ক্ষেত্রে আপনি এন্ড না দিয়ে অর দিবেন, দ্যাটস ইট। বুঝছেন? মানে আমি কি করব, এই যে ইফটা বাদ দিয়ে দিব, তাহলে কি থাকতেছে, ইউ ডো নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল, এই দুইটা জিনিস থাকতেছে না। এখন আমি এই যে ইউ ডো নটটা বাদ দিব, ইউ ডু নট বাদ দিব, তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হবে যে স্টাডি হার্ড, অনেক পড়াশোনা করো, অর নইলে ইউ উইল ফেইল, শেষ, কম্পাউন্ড কিন্তু হয়ে গেছে। বুঝছেন তো? মানে খুবই সহজে কিন্তু এটা পরিবর্তন করা যায়। এখন আপনি এটা করেন, মানে আমি সবগুলো করে দিলে কিন্তু আপনার লাভ হবে না। হ্যাঁ, তো এখানে দেখেন বাক্যটা একটু উল্টা করে লেখা আছে, আই কান্ট লিভ দ্য হাউস আনলেস, মানে ইফ লেখা নাই, আনলেস লেখা আছে। তো ভাইয়া ইফ, ইউ ডু নট আর আনলেস একই কথা। তো আনলেস যুক্ত বাক্য বা ইফ প্লাস নেগেটিভ যুক্ত বাক্যের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তো আপনি এই দুইটা একটু করেন, বুঝে বুঝে করেন ভাই, তাহলে আপনি বুঝে যাবেন। আমি কি মুখে মুখে উত্তরটা বলে দিব? আচ্ছা, আপনারা ট্রাই করার পরে আমি বলে দিই, শোনেন। বিষয়টা হলো, এই আনলেস যুক্ত যে বাক্যটা, এটা কিন্তু অধীন, তাই না? তো এখানে আমি দিব কি, উইদাউট দিব, উইদাউট ফাইন্ডিং মাই কিজ। উইদাউট ফাইন্ডিং মাই কিজ আই কান্ট লিভ দ্য হাউস, এখানে আমি এটা লিখব, মানে সিম্পলের ক্ষেত্রে। কম্পাউন্ডের ক্ষেত্রে কি লিখব ভাই, এটাও বলে দেই। এখানে আমি হচ্ছে আনলেসটাকে বাদ দিব, মানে আনলেসটাকে বাদ দিলাম মানে লিঙ্কার্স বাদ দিলাম। তারপরে হচ্ছে আই ফাইন্ড, আনলেস আই ফাইন্ড মাই কিজ, তাহলে এটাকে ইম্পারেটিভ মোডে আমি যদি নিয়ে যাই, ফাইন্ড মাই কিজ, আমি এটা দিব যে ফাইন্ড মাই কিজ। আচ্ছা, তাহলে ফাইন্ড মাই কিজ অর আই কান্ট লিভ দ্য হাউস। বুঝছেন? আই কান্ট লিভ দ্য হাউস। তাহলে এটা কি হবে, পরের বাক্যটা ডু অর ডাই, অনেকবার আসছে পরীক্ষায়। তো আপনি ডু অর ডাই এটাও করবেন, এটাও করবেন। এরপরে যে কথাগুলো বলা হচ্ছে ভাই, এতক্ষণ যা যা শিখাইলাম, আপনি একটা কাজ করবেন, শোনেন, আমি একটা বুদ্ধি আপনারে দেই। মানে আমি যা যা আপনাকে শিখাইলাম সেগুলো হাফ পেজের মধ্যে নিয়ে আসবেন। কেমনে হাফ পেজের মধ্যে নিয়ে আসা যায় কেমনে বলেন তো? যে স্টুডেন্ট গুছাইতে পারে না সে কোনো দিন ভালো করতে পারবে না। হ্যাঁ, এই যে এত বড় আলোচনা, 10টা 11টা নিয়ম, আপনি কি করবেন, মানে এইখানে হলো নম্বর দিবেন। 1 নম্বর নিয়ম, আপনি হচ্ছে এরকমভাবে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সিম্পলগুলো রাখবেন,
মাঝখানেরটাতে আপনি আচ্ছা এখানে হচ্ছে সিম্পল থাকবে, এখানে কমপ্লেক্স থাকবে, এখানে কম্পাউন্ড থাকবে, এরকম আপনি একটা ছক করবেন। আচ্ছা, আর এই জায়গাতে সিরিয়াল নম্বর থাকবে 1 2 3 এরকম থাকবে। হ্যাঁ, বুদ্ধিটা শিখাই দেই, মানে জীবনেও ভুলবেন না। আপনি যদি একবার একটু ট্রাই করে দেখেন, আপনি লিখবেন এখানে হচ্ছে অ্যাজ সিন্স বিকজ থাকলে, অ্যাজ সিন্স বিকজ থাকলে এখানে কি হবে, বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এখানে কি হবে, স্বাধীন ক্লজ অ্যান্ড স্বাধীন ক্লজ। এখানে যদি দো অলদো থাকে এখানে হবে, এখানে কি হবে, দো অলদো থাকলে এখানে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর এখানে কি হবে, স্বাধীন ক্লজ বাট স্বাধীন ক্লজ। এখানে যদি ইফ থাকে তাহলে এখানে কি হবে, এখানে কি হবে। এইভাবে 1 2 3 করে যে 11টা নিয়ম আছে, আপনি হাফ পেজের মধ্যে একেবারে যত ছোটোভাবে নিজে বুঝতে পারেন এটা আপনি লিখে ফেলবেন। তাহলে আপনার মানে দেখা মাত্র এটা রিভিশন হয়ে যাবে, বুঝছেন। আরেকটা কাজ করতে পারেন, এরকম ছক করে আপনি নিয়মগুলো লিখলেন না, মানে আপনি দুইটা ছক তৈরি করলেন, একটা হচ্ছে নিয়মের আরেকটা হচ্ছে সেন্টেন্সের, বুঝছেন। তো আপনি এভাবে একটু যদি প্র্যাকটিস করেন জীবনেও ভুলবেন না। আপনি যে ক্লাসের স্টুডেন্ট হন, এটা কিন্তু অ্যাডমিশনের স্টুডেন্ট থেকে শুরু করে এইচএসসি বা এসএসসি জেএসসি যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সবাই কিন্তু ফলো করতে পারবে। মানে ইউনিভার্সালভাবে আমি ব্যাপারটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন ব্যাপারটা শোনেন, উপর্যুক্ত আলোচনায় অত্যন্ত সাবলীলভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিকের সম্ভাব্য নিয়মসমূহ আলোচনা করা হয়েছে। এখন সম্ভাব্য নিয়ম কেন বলা হচ্ছে ভাই, কারণ অনেক ধরনের আর কি সেন্টেন্স পরিবর্তন হয় বা অনেকভাবে কিন্তু করা যায়। আমি নিজে কিন্তু সর্বোচ্চটা দেখাই দিছি, এক একটা সেন্টেন্স আপনাকে প্রথম দিকে 4 5 ভাবে করাই দেখাই দিছি। আপনারও কিন্তু মাথায় আরেকভাবে আসতে পারে। ওকে, আপনি একটা বই ফলো করলে হয়ে যাবে। আপনি মাস্টার বইটা দেখে বিগত সালের এমসিকিউগুলো শেষ করে ফেলেন, তাহলে আপনার আর বাকি থাকবে না। তো এখানে আরও ব্যাপারগুলো একটু দেখেন। এই যে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর কথা বলা হচ্ছে, এখান থেকে কি বলা হচ্ছে, উপরের বাক্যসমূহ বারবার লিখে লিখে পরিবর্তন করতে থাকলে নিয়মগুলো মাথায় সেট হয়ে যাবে, বুঝছেন। নিয়ম দেখে বাক্য না, বাক্য দেখে নিয়ম। ওকে, তবে বেশ কিছু ব্যতিক্রম ধরনের বাক্যও পরীক্ষায় আসতে দেখা যায়, যেগুলো কোনো নিয়ম কানুন দিয়ে পরিবর্তন করা যায় না, বরং নিজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের মতো করে পরিবর্তন করলেই হয়ে যায়। মানে ওই যে প্রথমে যে কথাগুলো বলছি, যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে নিজের মতো করে যদি কেউ পরিবর্তন করে ব্যতিক্রম ধরনের কোনো সেন্টেন্স, তাহলেও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তবে আমি যেগুলো দিছি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আপনি সাথে মাস্টার বইয়ের যে এমসিকিউগুলা বা বাক্যগুলা সেগুলো কিন্তু প্র্যাকটিস করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। বা যে কোনো বইয়ের আপনি প্র্যাকটিস করে ফেলেন, আপনি দেখবেন ঘুরে ফিরে এইগুলাই। তবে হঠাৎ একটা আসছে ব্যতিক্রম, ভয় পাবেন না। বৈশিষ্ট্যগুলো আপনার যেগুলো জানা আছে সেগুলো দিয়ে একটু ট্রাই করেন, হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে কি দেখেন, এরপরে বলা হচ্ছে যে এক্ষেত্রে এক একজনের উত্তর এক এক রকম হতে পারে। মানে আপনি একরকম উত্তর দিচ্ছেন, আপনার ফ্রেন্ড আরেক রকম উত্তর দিছে, সমস্যা নেই। ওকে, আপনার অর্থ ঠিক থাকলে এবং মোটামুটি বৈশিষ্ট্যগুলো ঠিক থাকলেই হয়ে যাবে। প্র্যাকটিসের সময় ব্যতিক্রম অথচ ইম্পর্টেন্ট বাক্যসমূহ নিচে নোট করে রাখতে পারেন, তাহলেই আপনার লার্নিংটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো এই যে এই জায়গাতে আমরা লেকচার শিটে কিন্তু এই জায়গাতে ফাঁকা রাখছি। তো এই ফাঁকা জায়গাগুলো আপনি হচ্ছে ব্যতিক্রম টাইপের যদি কোনো নিয়ম পান বা বাক্য পান, সেখানে একটু লিখে রাখেন, দুই একটা পাইতে পারেন হঠাৎ। তো ওকে, এর বাইরে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আর কিচ্ছু দরকার হবে না, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।